আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে মধ্যরাতের পর কিংবা আগামীকাল সকালে দেশনেত্রী বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। আমরা তার আরোগ্য কামনা করে তার জন্য দোয়া করছি। শুধু আমরা নয়, আমাদের সাথে এদেশের সকল মানুষ, সব রাজনৈতিক দলের নেতা নেত্রী, কর্মী, সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছে। বেগম জিয়া আজকে আমাদের দেশের ভরসার স্থল, সকলের আস্থার স্থল। নিজের দলের বাইরের তার যে দলীয় পরিচয়, তার থেকে বেরিয়ে এসে তিনি আজকে দেশের জাতীয় নেতায় পরিণত হয়েছেন। এই যে অবস্থান তার, একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি আজকে জাতীয় নেতা হিসেবে পরিণত হয়েছেন, এটা কিভাবে হলেন? সহজভাবে হন নাই। দীর্ঘ সময় তাকে আন্দোলন করতে হয়েছে, কঠিন পথ বেয়ে তাকে এগিয়ে যেয়ে তাকে এই অবস্থানে যেতে হয়েছে। সেই বিষয়টা আসলে আমাদের জানা দরকার এবং সেটা জানার জন্যেই আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি দেশের বিশিষ্ট লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মাহবুবুল্লাহ স্যারকে। স্যার, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনি জানেন স্যার যে বেগম জিয়াকে আজ মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে ফর উন্নত চিকিৎসার জন্য। স্যার, তা আমরা স্যার বেগম জিয়ার জীবনীটা আপনার কাছ থেকে একটু গল্প আকারে শুনতে চাই। আমরা শুরু করতে চাই স্যার জেনারেল জিয়ার ইন্তেকালের পর থেকে। স্যার 1981 সালের 29শে মে জেনারেল জিয়া স্যার চট্টগ্রামে গিয়েছিলেন। স্যার, উনি কেন গিয়েছিলেন? ওখানে কি কি ঘটনা ঘটেছিল? দেখুন, ওই সময় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলাম, অধ্যাপনা করছিলাম এবং চট্টগ্রাম সার্কিট হাউসে সেই 30শে মে রাত্রে, মানে 29শে মে পার হয়ে 30শে মেতে যখন পদার্পণ করলো রাত 12টার পর, সেখানে একদল পথভ্রষ্ট, বিভ্রান্ত সেনা অফিসার তাকে হত্যা করে এবং সেদিন চট্টগ্রামের আবহাওয়া ছিল অত্যন্ত বৈরী, ঝড় বৃষ্টি হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। এর মধ্যেই ঘটনাটা ঘটে। তা আমি যেই বাসায় থাকতাম সেই বাসার কাছেই ছিল সার্কিট হাউস, তবে অতটা কাছে নয় যে সেখানে কিছু হলে গুলিগোলার আওয়াজ আমরা শুনতে পাবো। আসলে রাত্রে তুমুল বৃষ্টি হওয়ায় একেবারে বাইরের কোনো শব্দ শুনতে পারিনি। সকালবেলা বাড়িওয়ালা, যিনি একজন অ্যাডভোকেট ছিলেন এবং মুসলিম লীগকে সমর্থন করতেন, তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে যখন সার্কিট হাউসের কাছ দিয়ে হাঁটছিলেন, তখন তিনি জানতে পারলেন যে সেখানে একটা ঘটনা ঘটে গেছে এবং প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন। তিনি একেবারে দ্রুত ঘরে ফিরে আসেন, এসেই আমাকে প্রায় ঘুম থেকেই জাগান দরজায় পিটাপিটি করার পর এবং বললেন যে প্রফেসর সাহেব কূপ হয়ে গেছে। উনি কুটাকে কূপ বলে উচ্চারণ করতেন। যাই হোক, তা আমি জিজ্ঞাসা করলাম, প্রেসিডেন্ট জিয়া কি ওখানে তো ছিলেন, তো উনি কি বেঁচে আছেন? তো তখন উনি বললেন সম্ভবত উনি বেঁচে নাই, সার্কিট হাউসে অনেক রক্ত দেখা গেছে, আরও কিছু লাশও সেখানে দেখা গেছে। এই ঘটনা এটা শোনার পরে আমি স্বগতোক্তি করলাম যে এটা কি জেনারেল মঞ্জুরের কাজ? তো সম্ভবত আমার সেই স্বগতোক্তি করাটা ঠিক হয়নি, কিন্তু বাতাসে একটা গন্ধ ছিল, সেটা হচ্ছে জেনারেল মঞ্জুরের সঙ্গে
জেনারেল জিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কে চিড় ধরেছিল এবং বিশেষ করে মঞ্জুর জেনারেল জিয়ার প্রতি অসন্তুষ্ট হয়ে উঠেছিলেন। অথচ ৭৫-এর আপনার ৭ নভেম্বরের পর জেনারেল মঞ্জুর ছিলেন সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ, এবং সিজিএস হিসেবে তিনি জিয়ার শাসন ব্যবস্থাকে পরিপূর্ণ সহযোগিতা করেছেন একজন অকৃত্রিম বন্ধুর মতো। কিন্তু যে কোনো কারণেই হোক তাদের দুইজনের সম্পর্কের অবনতি হয়। আরও একটি বিষয় যেটা এদেশে অনেকেই এখন আর জানে না, সেটা হচ্ছে মঞ্জুর সাহেব বাংলা একাডেমিতে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা বক্তৃতা দিয়েছিলেন, লিখিত বক্তৃতা, এবং সেখানে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিগুলো কি এবং বাংলাদেশ একটা স্বকীয় রাষ্ট্র হিসেবে তার আত্মপরিচয় কি, সেটা সম্পর্কে তিনি একটা প্রবন্ধ পাঠ করেছিলেন। তো আদর্শিক দিক থেকেও এই দুইজনের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না, বরং অকৃত্রিম বন্ধুত্ব ছিল। এরও আগের কথা, তিনি যখন দিল্লিতে বাংলাদেশের ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে কাজ করছিলেন, তখন তিনি একটা খবর পাঠিয়েছিলেন যে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং এই খবরটা সাম্যবাদী দলের পত্রিকা গণশক্তিতে প্রকাশিত হয়েছিল। তো বেশ লিড হেড নিউজ হিসেবে প্রকাশিত হয়েছিল। তো এইসব যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব যে যে কোনো কারণেই হোক এই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল, এবং এই সম্পর্কের অবনতি যদি না হতো তাহলে বাংলাদেশের পরবর্তী কালটা আরও উজ্জ্বল, আরও সুন্দর হতে পারত। তো যাই হোক, সেটা তো সম্ভব হয়নি। তো এর আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে চট্টগ্রামে এই সামরিক বাহিনীর অফিসাররা, এদের বেশিরভাগই ছিল মুক্তিযোদ্ধা। তারা কেন এই কাজটা করলো? তারা জিয়ার উপর এত অসন্তুষ্ট হলো কেন? তখন সেখানকার একজন সামরিক, তরুণ সামরিক ক্যাপ্টেন স্তরে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই ঘটনার পরে। জিজ্ঞাসা করেছিলাম যে এটা কেন ঘটলো? তো তার জবাব ছিল যে ইয়াং অফিসারদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চলে গেছেন, এবং তিনি মুক্তিযোদ্ধাদের জায়গায় এরশাদকে সেনাপ্রধান করার জন্য এটা তিনি করছেন, এবং এটা জোর প্রচার পেয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরে। তারও আগে এই ষড়যন্ত্রের পাকাপোক্ত করার জন্য সিভিলিয়ানসদের মধ্যে বেসরকারি মহলে একটা আন্দোলন গড়ে উঠেছিল। সেটা হচ্ছে গোলাম আজমকে দেশ থেকে তাড়াতে হবে। গোলাম আজম দেশে আসার পরে তিনি থেকে গিয়েছিলেন, এবং তাকে তখনও নাগরিকত্ব দেওয়া হয় নাই, তার নাগরিকত্ব ছিল না। তারপরে সেটা একটা আন্দোলন, এবং মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে সেই আন্দোলনটা হয়েছে। আরেকটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, এবং এতে বাংলাদেশের গণ্যমান্য বুদ্ধিজীবীরা অনেকেই জড়িত হয়েছিলেন, কেউ বুঝে কেউ না বুঝে, এবং তারাও সভা সেমিনার করে জিয়ার শাসনামলে বাংলাদেশ সাম্প্রদায়িকতার পথে যাচ্ছে এই রকম একটা মনোভাব তৈরি করছিলেন। তাই দেখা যাচ্ছে যে সিভিলিয়ানদের পরিসরে জিয়া বিরোধী, জিয়ার মতাদর্শ বিরোধী একটা প্রচারণা শুরু হয়ে গেছিল। আর সামরিক বাহিনীর মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিল তারাও একটা প্রচারণার শিকার হয়েছিল। এবং শুধু তাই না, যে জিয়াউর রহমান সাহেব যে চট্টগ্রামে গিয়েছিলেন, কিন্তু দলের মধ্যে একটা বিরোধ কোন্দল চলছিল, সেটা তিনি নিজে উপস্থিত থেকে দলীয় লোকজনদের সঙ্গে কথা বলে সেটা
মিটমাট করার চেষ্টা করছিল। করছিলেন। তাকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগে তৎকালীন যে ডিজিএফআই চিফ মোহাম্মদজান চৌধুরী তিনি বলেছিলেন, স্যার আপনি চট্টগ্রাম যাবেন না এই সময়। তো জিয়া সাহেব তিনি তো ওইভাবে জীবনের ভয় করতেন না, তিনি গেলেন, ঝুঁকি নিলেন। এই ঝুঁকি নেওয়াটাই তার জন্য তো কাল হলো, বাংলাদেশের জন্য একটা কাল হয়ে গেল। আমরা হারালাম একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট জিয়াকে। এই প্রেসিডেন্ট জিয়া খুব অল্প বয়সে তার মৃত্যুটা হলো। তিনি যদি আরও কিছুদিন, অন্তত 10 বছর বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশকে একটা প্রকৃষ্ট কাঠামো, সুষ্ঠু কাঠামোর উপরে দাঁড় করিয়ে যেতে পারতেন। স্যার যাই হোক, আমাদের কপাল মন্দ, আমরা তাকে হারিয়েছি এবং সারা জাতি এর জন্য একেবারে শোকাভিভূত হয়েছে। এবং আপনারা জানেন তার জানাজায় কত লোক হয়েছে, এগুলি তো আপনাদের জানার কথা। জেনারেল জিয়া যখন স্যার ইন্তেকাল করলেন, তারপরে স্যার আমরা দেখেছি যে মওদুদ সাহেব একটা বইতে লিখেছেন যে সামরিক জান্তা যিনি ছিলেন এরশাদ সাহেব চান নাই যে বেগম জিয়া রাজনীতিতে আসুক, এবং তিনি তখন চেয়েছিলেন যে সাত্তার সাহেব যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি প্রেসিডেন্ট হলেন এবং একটা ইলেকশন হয়েছিল 1981 সালে এসে। সেই ইলেকশনে বিএনপির কিছু নতুন যারা ছিলেন, তরুণ, তারা চেয়েছিলেন যে বেগম জিয়া ওই ইলেকশনে দাঁড়াক, কিন্তু এরশাদ সাহেবের কারণে সেটা হয় না এবং ওই ইলেকশনে সাত্তার সাহেব নির্বাচনে জিতে যান। এবং 1982 সালে এসে সাত্তার সাহেবকে সরিয়ে এরশাদ সাহেব ক্ষমতায় আসেন। স্যার এখান থেকে যদি একটু বলেন। না, জেনারেল এরশাদ উনি খুব উচ্চাভিলাষী একজন মানুষ ছিলেন এবং শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে তিনি একজন স্বৈরাচারী শাসক হিসেবে চিহ্নিত হয়েছেন। তার আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে, এই সব কিছুই হয়েছে, কিন্তু আবার উনি খুব চালাক মানুষ ছিলেন। কিভাবে বৈরী অবস্থাকে তার পক্ষে নিয়ে আসতে হবে সেই কৌশলটা, সেই ট্রিক্সটা, একেবারে ট্রিক্স শব্দটা ব্যবহার করছি, তিনি জানতেন। এবং তিনি এটাও বুঝতেন যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া যদি রাজনীতিতে আসেন, সেটা তার জন্য বিশাল প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে এবং তিনি একটা তার শাসনের বাধা হিসেবে দাঁড়াবেন। অন্যদিকে বৃদ্ধ আব্দুস সাত্তার সাহেব, যাকে জিয়াউর রহমানের মৃত্যুর পর তাকে ক্ষমতায় রাখা হয়েছিল এবং সেই সময় একটা প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তাকেই নমিনেট করা হলো এবং তিনি খুব আরামেই জয়লাভ করলেন। কিন্তু ক্ষমতা ধরে রাখার ক্ষমতা তার মধ্যে ছিল না। সামরিক বাহিনীতে এরশাদ ষড়যন্ত্র করছিলেন এবং তিনি এই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য একবার, যেটা শোনা গেছে, মেজর জেনারেল শামসুজ্জামান চৌধুরীকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন এরশাদের পরিবর্তে, কিন্তু সেটা তিনি করতে সক্ষম হননি, বরং সেটা তার ক্ষমতা হারানোরকে ত্বরান্বিত করেছিল। তো এরপর তো তিনি সরাসরি সেই 24 মার্চ 82 তিনি ক্ষমতা দখল করলেন এবং দেশে সামরিক আইন জারি করলেন। তো এই সময় বেগম খালেদা জিয়া রাজনীতিতে ছিলেন না, তিনি ছিলেন নিছকই একজন গৃহবধূ এবং আরও বড় কথা, তিনি ফার্স্ট লেডি। কিন্তু ফার্স্ট লেডিরা সাধারণত যে ধরনের জাঁকজমক করে, যেভাবে তাদের জনসমক্ষে তারা হাজির হয়, পাবলিক অ্যাপিয়ারেন্স যেটা লক্ষ্য করা যায়, সেই রকম দৃশ্যমানতা উনি অ্যাভয়েড করে চলেছেন এবং জিয়াউর রহমানও সেভাবে চান নাই যে উনি ওইভাবে সামনে সেভাবে আসেন। এটা বোধহয় জিয়াউর রহমান আমাদের দেশের মানুষের মন মানসিকতা ভালোভাবেই ধরতে পারছিলেন। একজন প্রেসিডেন্ট যদি তার স্ত্রীকে ফার্স্ট লেডি ঘোষণা করে জনসমক্ষে নিয়ে হাজির হয়, যত্রতত্র অনুষ্ঠানে যায়, তাহলে সেটাও মানুষের কাছে খুব সুন্দর দেখা যাবে না, ডিসেন্ট দেখা যাবে না, এটা একটা ইনডিসেন্ট ব্যাপার হয়ে যাবে। এই কারণেই
তখনও বেগম খালেদা জিয়া একজন গৃহবধূর ভূমিকাতেই ছিলেন। কিন্তু তখন বিএনপির মধ্যে একটা অস্থিরতা দেখা দেয় এবং সেখানে প্রশ্ন ওঠে বেশ কিছু তরুণ নেতৃত্ব, তার মধ্যে আপনি যার নাম বললেন আপনার ব্যারিস্টার মওদুদ আহমদও ছিলেন। জি, এদেরকে বিএনপির বাইরে থেকেও স্যার কিছু নেতা যেরকম রাশেদ খান মেনন, হায়দার আকবর রণ, এরাও চেয়েছিলেন যে বেগম জিয়া রাজনীতিতে আসুন। তো সেইখানে তাদেরকে তরুণ তুর্কি বলা হতো। তরুণ তুর্কি বলা। আচ্ছা, এরা তাকে প্রস্তাব দিল যে আপনি দলের দায়িত্ব গ্রহণ করেন। তো বেগম জিয়া সেই ব্যাপারে খুব তড়িঘড়ি না করে কিছুটা অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর শেষ পর্যন্ত রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি প্রথমে বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন। তার পরবর্তীকালে তো তিনি উনি সাত্তার সাহেবের সময় নমিনেশন নিয়েছিলেন চেয়ারপারসনের, কিন্তু সাত্তার সাহেবও নমিনেশন নিয়েছিলেন। পরে সাত্তার সাহেব তার বাসায় যে তাকে রিকোয়েস্ট করে বেগম জিয়াকে নমিনেশনটা প্রত্যাহার করেন। এসব ঘটনা তো ঘটেছে। যাই হোক, শেষ পর্যন্ত তিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করলেন। তো এই ব্যাপারে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় শ্রীমাভো বন্দরনায়ক, তিনি মহিলা এবং তার হাজব্যান্ড যে বন্দরনায়ক প্রাইম মিনিস্টার ছিলেন, তাকে গুলি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে তার মৃত্যু ঘটে। তার শূন্যস্থান পূরণ করার জন্য তার স্ত্রী শ্রীমাভো বন্দরনায়ক তিনি রাজনীতিতে আসলেন। তখন আমার মনে আছে, আমার বয়স কম ছিল, পাকিস্তান অবজারভার পত্রিকায় পড়েছিলাম ফ্রম উইপিং উইডো টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ ক্রন্দনরত একজন বিধবা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে। তো এই যে ব্যাপারটা, আমার মনে হয় বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। কারণ স্বামীহারা হয়ে উনি শোকাভিভূত ছিলেন এবং তখন তার সংসারের হাল ধরার মতো লোক কেউ ছিল না। জিয়াউর রহমান তেমন কোনো সঞ্চয় রেখে যান নাই যার দ্বারা তিনি অন্তত স্বাচ্ছন্দ্যে দুবেলা খেয়ে নিজের সন্তানদেরকে পড়ালেখা করিয়ে তিনি সংসার চালাতে পারতেন। সেটা করা তার পক্ষে সম্ভব ছিল না, যে কারণে রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়, সংসদকে এগিয়ে আসতে হয়। তাকে ক্যান্টনমেন্টে থাকার একটা ব্যবস্থা করা, তার জিয়াউর রহমান যে বাড়িতে ছিলেন সেই বাড়িতেই, এবং এছাড়া তাকে অতিরিক্ত আরেকটা বাড়ি গুলশানে দেওয়া হয়, যেটার ভাড়া থেকে উনি আপনার যে সংসার খরচ চালাবেন। তবে এই সময় বেগম খালেদা জিয়া যে তিনি একজন নেতা হয়ে উঠবেন এবং এবং দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়ে উঠবেন, এইটা তখনই বোঝা যাচ্ছিল না। আমরা দেখলাম তিনি রাজনীতিতে নামার পরেই মানুষের মধ্যে বিপুল সাড়া পড়ে গেল এবং তিনি যে বিভিন্ন জনসভায় যেতে থাকলেন, সেখানে তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য বহু লোক হাজির হলেন। টঙ্গীতে একটা জনসভায় তিনি গেলেন, বক্তৃতা দিলেন, তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার লোক সেই সভায় হাজির হয়েছে। আরও গল্প শুনলাম, সেটা হচ্ছে উনি কুমিল্লার পথে যাবেন, প্রতিমধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, সেখানে সেনাবাহিনীর লোকেরা তাকে, তিনি যদিও রাষ্ট্রের কিছু ছিলেন না, তাকে গার্ড অব অনার দিয়েছে। এইটা একটা বড় নিউজ আকারে এসছে, অর্থাৎ মানুষ তখন ধরে নিয়েছে জিয়া সামরিক বাহিনীতে যেরকম জনপ্রিয় ছিলেন, এই তার স্ত্রী তিনিও, তার সহধর্মিণী তিনিও সামরিক বাহিনীর কাছে একেবারে। আপনি আবার একটু দেখুন বেগম জিয়া কিভাবে এত জনপ্রিয় নেতৃত্বে পরিণত হলেন, সেটা একটা বিস্ময়ের ব্যাপার এবং এর কিছু ব্যাখ্যাও প্রয়োজন। তো ব্যাখ্যাটা হচ্ছে, একটা কথা আছে যে চেয়ার মেক্স দি ম্যান। আপনি যদি চেয়ারে থাকেন, ক্ষমতায় থাকেন, তাইলে আপনি যা চান সেটা করতে পারবেন। আপনি যদি দেশের নেতা হতে চান সেটা করতে পারবেন। এবং আমাদের দেশের ইতিহাসে দেখা গেছে চেয়ারে বসেও নেতা হয়েছে লোকজন, এরশাদ তার দৃষ্টান্ত। তো এইখানে বেগম জিয়া সম্পর্কে যেটা বলতে হয়,
উনি তো চেয়ারে বসে নেতৃত্ব হন। না, উনি রাজপথ থেকে নেতৃত্ব করেছেন। উনি আপনার ওনার সম্পর্কে যেটা বলতে হয় সেটা হচ্ছে পিপল মেক্স দি উইমেন। উনি তো নারী নেত্রী ছিলেন এবং এই নারী নেত্রীকে সৃষ্টি করেছে জনগণ। এবং কোন জনগণ? যেই জনগণ জিয়ার নেতৃত্বে মুগ্ধ হয়েছিল, জিয়ার নেতৃত্বে নিবেদিত প্রাণ হয়েছিল, জিয়ার দেশপ্রেম সম্পর্কে যেই জনগণের মধ্যে বিন্দু মাত্র প্রশ্ন ছিল না, সন্দেহ ছিল না, জিয়ার বীরত্ব সম্পর্কে সন্দেহ ছিল না, জিয়ার আদর্শ সম্পর্কে সন্দেহ ছিল না, জিয়ার সততা নিষ্ঠা সম্পর্কে সন্দেহ ছিল না, বেগম খালেদা জিয়া সেই উত্তরাধিকারটা বহন করেছেন তার সুযোগ্যা সহধর্মিণী হিসাবে। এটা খুব কম লোকের ভাগ্যেই এরকম ঘটে। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটা ঘটেছিল এবং তিনি শুধু তার উত্তরাধিকার বহন করেননি, সেই উত্তরাধিকারকে আরও উত্তঙ্গে নিয়ে গেলেন তার নিজস্ব নেতৃত্বের যে প্রভা, যে আলোক, যে বিচ্ছুরণ, যে রশ্মি, সে রশ্মি দিয়ে। এবং এরশাদের আমলে তিনি প্রমাণ করে ছাড়লেন যে গণতন্ত্রের জন্য তিনি একজন আপোষহীন নেত্রী। এখানে বলা দরকার হোসেন মোহাম্মদ এরশাদ তার শাসনকে আপনার লেজিটিমেসি দেওয়ার জন্য 1986 সালে একটা নির্বাচন আয়োজন করলেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি অংশগ্রহণ করল না। যে একজন স্বৈরাচারী প্রেসিডেন্টের অধীনে তারা নির্বাচনে যাবেন না, অগণতান্ত্রিক প্রেসিডেন্টের অধীনে তারা নির্বাচন যাবেন না, ক্ষমতার জবরদখলকারীর অধীনে তারা নির্বাচনে যাবেন না। এবং এ ব্যাপারে তিনি শেষ পর্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। এর পাশাপাশি আমরা যদি দেখি শেখ হাসিনাকে, আওয়ামী লীগ নেত্রী, তিনি চট্টগ্রামের জনসভায় বললেন যে এবার যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঢাকায় ফিরে শেষ রাত্রে তারা সিদ্ধান্ত নিলেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ব্যাপারে দুষ্ট লোকেরা অনেক কথা বলে যে কিছু লেনদেন হয়েছে, সেই জন্যই তিনি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তিনি একা নির্বাচন করেননি, তার সঙ্গে জামাতে ইসলামী কিন্তু নির্বাচন করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া এর ধারে কাছেও ঘেঁষলেন না এবং এর মধ্য দিয়ে তিনি নিজেকে একজন নীতিনিষ্ঠ নেত্রী হিসেবে পরিচিত করালেন এবং মানুষের কাছে ধীরে ধীরে তার যে আপনার চরিত্র এবং তার যে ইমেজ সেটা ক্রমান্বয়ে আরও বাড়তে থাকলো। তো এই পুরো এরশাদের 9 বছর শাসনামলে তিনি বিরামহীনভাবে আপনার সংগ্রাম করে গেছেন এবং আমরা হয়তো এখন বিশ্বাস করতে পারবো না। পায়ে হেঁটে ঢাকার রাজপথে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। হরতালের দিন তিনি বেরিয়েছেন, তার সঙ্গে 2-3 জন আরও মহিলা সঙ্গী ছিল। তো সেখানে হঠাৎ একটা রিক্সা চলছে দেখতে, তিনি দৌড়ে গেলেন রিক্সাটার পাম্প ছেড়ে দেওয়ার জন্য। এই গল্পটা মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে শুনেছি। তখন মোসাদ্দেক আলী ফালু বলছে যে ম্যাডাম আপনি করেন কি, এটা তো আপনার করার কথা না। তখন উনি বিরত হলেন, যে বুঝলেন যে এইটা তার সাজে না, এটা সাধারণ কর্মীরা করলে এক কথা। তবে এই গল্পটা দিয়ে একটা জিনিস প্রমাণিত হয় যে আন্দোলনের প্রশ্নে তিনি কত আন্তরিক ছিলেন এবং আন্দোলনে তিনি নিজেকে একজন অভিজাত, একেবারে গজদন্ত মিনারে বসা নারী হিসাবে দেখেন নাই। তিনি নিজেকে সাধারণ মানুষের মধ্যেই সমর্পণ করেছিলেন, দেখেছিলেন। সেই কারণে জনসাধারণের মধ্যে তার যে জনপ্রিয়তা, পপুলারিটি, সেটা দিনের পর দিন বাড়তে থাকে এবং এই জনপ্রিয়তার বাড়ার মধ্য দিয়ে তিনি একজন ক্যারিসমেটিক লিডারে পরিণত হন। হ্যাঁ, এবং আমি দেখেছি তিনি দেশের যেই প্রান্তরেই গেছেন, যখনই গেছেন,
তখনই তাকে এক নজর দেখার জন্য প্রচণ্ড কৌতূহল ভরে মানুষজন অপেক্ষা করেছে। নারী, শিশু, কিশোর, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ সবাই কিন্তু অপেক্ষা করত। তো এইরকম জনপ্রিয়তা অর্জন আমাদের মতো দেশে খুব কম লোকের ভাগ্যেই ঘটে। বরং জনপ্রিয়তা অর্জন করার পর জনপ্রিয়তা হারানোর কিন্তু দৃষ্টান্ত আমাদের দেশে আছে, যেটা শেখ মুজিবের ক্ষেত্রে বলা যায়। কিন্তু বেগম খালেদা জিয়া প্রমাণ করে ছাড়লেন তিনি শুধু ক্ষমতার বাইরেই জনপ্রিয় নন, ক্ষমতায় থেকেও জনপ্রিয়, এবং আবার ক্ষমতার বাইরে থেকেও কিন্তু আজকে মৃত্যুর সঙ্গে যিনি পাঞ্জা লড়ছেন সেই অবস্থাতেও তিনি দেশনন্দিত, জননন্দিত, মানুষের অত্যন্ত প্রিয় একজন মানুষ, একজন প্রিয় নেত্রী। এবং স্যার আমি আপনাকে একটু বলি স্যার, যে 1991 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচনের সময় আমরা বিএনপিকে অত শক্তিশালী দেখি নাই যতটা আওয়ামী লীগ ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে এই 1991 সালের নির্বাচনে দেখা গেল যে বিএনপি জয়লাভ করেছে এবং মাত্র 10 বছরের মধ্যে বেগম জিয়া আপনার একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে স্যার। হ্যাঁ বলছি, সেটা হচ্ছে আপনার 90-এর গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে তো এরশাদের পতন হলো। তারপর সেখানে বিচারপতি শাহাবুদ্দিনের একটা কি বলে তত্ত্বাবধায়ক সরকার আসলো, অনেকটা মানে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়ে তিনি আসলেন। সেই সময় সংবিধানে এরকম সরকারের কোনো ব্যবস্থা ছিল না। তো যাই হোক, 91 সালে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনের সময় বিএনপি কিন্তু ওইভাবে সংগঠিত একটা দল ছিল না, কিন্তু ওই সময় বিএনপির একটা নতুন সম্পদ সৃষ্টি হয়েছিল। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে আপসীন নেতৃত্ব, তাতে গুণমুগ্ধ হয়ে তরুণরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, তারা ছাত্র দলে আসলো এবং ব্যাপকভাবে বেগম জিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করলো। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখনই একটা রাজনৈতিক দলের প্রতি তরুণ সমাজ, কিশোর, তরুণ, যুবক, এরা যুবতী, এরা আগ্রহ প্রকাশ করে এবং এরা তার প্রতি একাত্মবোধ করে, তখনই বুঝতে হবে এই দলটার ভবিষ্যৎ আছে এবং এই দলটাই আগামী দিনের দল, পরবর্তীকালের দল। এবং সেরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল সেই সময়। তারপরেও বিএনপি কিন্তু খুব অসংগঠিত ছিল এবং একটা ধারণা তখন প্রচার হয়েছিল যে বিএনপি বড়জোর গোটা 20 সিট পেতে পারে, এর বেশি আসন বিএনপির পক্ষে পাওয়া সম্ভব না। আমার মনে আছে এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে একটা আলোচনা হয়েছিল এবং সেখানে বহু শিক্ষকরা বসেছিলেন। হঠাৎ কথা উঠল পরবর্তী নির্বাচনে কি ফলাফল হবে। আমি এবং প্রফেসর রফিকুল ইসলাম চৌধুরী, যিনি পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন, তো তিনি এখন আর বেঁচে নেই, আমরা দুজনে বললাম বেগম জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে এবং এই জনজোয়ারের মধ্যে দিয়েই তিনি কিন্তু উতরে যাবেন। তো অন্যরা খুব প্রবল প্রতিবাদ করলো, কিন্তু যখন সত্যি সত্যি নির্বাচন হলো দেখা গেল আমাদের যে প্রেডিকশন, আমাদের যে ভবিষ্যৎবাণী, সেটা প্রমাণিত হয়েছে এবং এটা আমি আমার আত্মজীবনীতে এই ঘটনাটা উল্লেখ করেছি। শুধু তাই না, এটা কেন হলো, কিভাবে হলো, একটা তো আমরা দেখলাম তার এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আপসীন লড়াই, এটা তাকে জনপ্রিয় করে তুলেছিল। আরেকটা জিনিস তাকে জনপ্রিয় করেছিল, সেটা হলো তার দেশপ্রেম। কি সেই দেশপ্রেম? এই নির্বাচন, জনগণের প্রতি আস্থা। এই নির্বাচনের আগে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে, বক্তব্যটা হচ্ছে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। এতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে আওয়ামী লীগ আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আধিপত্যবাদের গোলামে পরিণত করতে চায় এবং বেগম জিয়া চান একটা সত্যিকারের স্বাধীন দেশ। তিনি আরও বললেন আমাদের দেশের বাইরে বন্ধু আছে, কি বলে, আমাদের দেশের বাইরে মানে
বন্ধু আছে, শত্রু নয় বন্ধু আছে, এরকম একটা কথা উনি বললেন। তো এইসব বক্তব্যের মধ্য দিয়ে জনগণ একটা মেসেজ পেল। মেসেজটা হলো যে বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক এবং একজন সত্যিকারের গণতন্ত্রী। এই দুটো জিনিস, এবং আরেকটা জিনিস যে জিয়ার সহধর্মিণী, তিনি কোনো অন্যায় করতে পারেন না। এই ব্যাপারটা, এই তিনটা ব্যাপার তাকে জনগণের কাছে প্রবলভাবে গ্রহণযোগ্য করে তুলল। এবং তিনি কোনো নির্বাচনে পরাজিত হন নাই যেখানে দাঁড়িয়েছেন। যখন 5টা আসনে নির্বাচন করার সুযোগ ছিল, সেই 5টা আসনেই তিনি জয়লাভ করেছেন। যখন 3টে আসনের নিয়ম করা হলো, দেখা গেল সেই 3টে আসনেই তিনি জয়লাভ করেছেন। এই আসনগুলো রাজধানী ঢাকার আশেপাশে নয়, বা কিংবা তার বাড়ির আশেপাশে নয়, গ্রামের বাড়ির আশেপাশে নয়, এগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই সমস্ত কনস্টিটুয়েন্সি আছে সেখানে। তো এর মধ্যে দিয়ে এটা প্রমাণিত যে সব কিছুর মধ্যে দিয়ে তার দল নির্বাচনে না জিতলেও তিনি কিন্তু অজেয় থেকেছেন এবং বিজয়ী থেকেছেন। তো এইটা তার জন্য তো কম কথা নয়, এবং একজন নেত্রীর জন্য বা একজন নেতার জন্য এইটা একটা বড় পাওয়া, বড় অর্জন। সেই অর্জনটা তার হয়েছিল। স্যার ওই 1991 সালে উনি ক্ষমতায় যাওয়ার পরে স্যার অনেকে বলেন যে একটা সিদ্ধান্ত উনি ভুল নিয়েছিলেন, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা। যদিও পরে যে উনি একটা ইলেকশন করেছিলেন, 96 সালের একটা ইলেকশন করেছিলেন, করে তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাশ করে আবার একটা ইলেকশন হলো। এই জায়গাটা স্যার একটু যদি আপনি বলতেন। না, এখানে একটু বোঝার দরকার, সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জামাতে ইসলামী, জাতীয় পার্টি সবাই ঐক্যবদ্ধ হলো, এবং মানে সারা দেশে 173 দিন হরতাল পালিত হলো। ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো, অর্থনীতির দারুণ ক্ষতি করার চেষ্টা করা হলো, চট্টগ্রাম বন্দর অবরুদ্ধ করার চেষ্টা করা হলো। এইরকম একটা বিশৃঙ্খল পরিবেশ সেই সময় সৃষ্টি হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া সেই সময় একটা কথা বলেছিলেন, আমি সংবিধানের বাইরে এক পাও ফেলব না। তখন কিন্তু সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল না, এবং তিনি তো সংবিধান রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েই শপথ নিয়েছিলেন। স্বাভাবিকভাবে তার পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু দেশের পরিবেশ দিন দিন অস্বাভাবিক হয়ে উঠল, এবং এক পর্যায়ে আওয়ামী লীগ এবং বিরোধী দলীয় অন্যান্য সদস্যরা পার্লামেন্ট থেকে, সংসদ থেকে পদত্যাগ করলো, শুধু থাকলো বিএনপির সমর্থকরা। তো এই দিয়ে তো একটা সংসদ চালিয়ে নেওয়া, এটা সরকার চালিয়ে নেওয়া সম্ভব নয়। সেই সময় আমি বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে অনেক কাজ করেছি, হ্যাঁ, এবং সেগুলি বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। না, সেই সময় একটা ক্রিটিক্যাল টাইম ছিল, কি করণীয় সেটা নির্ধারণ করা কঠিন ছিল। এবং সেই সময়টা বিএনপির সেক্রেটারি জেনারেল আব্দুল সালাম তালুকদার সাহেব খুব অসুস্থ ছিলেন, তিনিও কোনো সক্রিয় ভূমিকা সেই সময় পালন করতে পারেননি। তখন 15-16 জন বুদ্ধিজীবী তার পাশে দাঁড়িয়েছিল, এবং তাদেরকে একত্র করেছিলাম আমি। তো যখন আন্দোলন তুঙ্গে চলে গেছে বিরোধী দলের, এবং কোনো কিছুই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেনাবাহিনী নিয়োগ করেও চট্টগ্রাম বন্দরকে সচল করা যাচ্ছে না, এই দিকে আমলা বিদ্রোহ হয়ে গেছে, জনতার মঞ্চ গঠন করেছেন মহিউদ্দিন খান আলমগীর। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি বেগম খালেদা জিয়াকে বললাম যে আপনার বিরুদ্ধে আমলাদের একটা কূ হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এবং রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র যদি বিরুদ্ধে যায় এইভাবে, তাইলে তো দেশ চালিয়ে যাওয়া খুব কঠিন। কাজেই এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে। সেটা হচ্ছে যে নির্বাচন তো যেটা করা হলো, সে নির্বাচনে অন্যান্য দল অংশগ্রহণ করলো না। বস্তুত একটা একতরফা নির্বাচন হলো, শুধু কর্নেল ফারুকের দল সেই সময় নির্বাচন করেছিল। যাই হোক, নির্বাচনটা হলো, এবং উনি ভাবলেন যে এই সংসদ দিয়েই তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাশ করে
উনি ক্ষমতা ছেড়ে দেবেন, এবং তাকে ক্ষমতা ছেড়ে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল। তবে আমি তাকে বলেছিলাম যে আপনি নিত্য নৈমিত্তিক যেভাবে লোকেরা মানে পদত্যাগ করে, যে প্রেসিডেন্ট হাউসে রাষ্ট্রপতির কার্যালয়ে একটা কাগজ পাঠিয়ে দিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে পদত্যাগ করা, সেটা না। আপনি পদত্যাগ যদি করেন তাইলে আপনাকে জনগণের মাঝে চলে আসতে হবে তাৎক্ষণিকভাবে, এবং সেটা তিনি গ্রহণ করলেন। এইটা বেগম জিয়ার একটা আকর্ষণীয় দিক, যে ভালো পরামর্শ অন্যদের কাছ থেকে যখন আসে তখন সেটা তিনি গ্রহণ করতে কখনো দ্বিধা করতেন না, মনে করতেন না যে তিনি নিজেই সব কিছু জানেন, এবং তার অন্যদের প্রতি যারা সত্যি বিচার বিশ্লেষণে আপন তিনি তাদের পরামর্শ শুনতেন, এবং শেষ পর্যন্ত তাই হলো। তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে ক্ষমতা ছেড়ে দিলেন, এবং আপনার সম্ভবত 30শে মার্চ 96 আপনি ছেড়ে দিয়ে এসে পল্টনের মানে অফিসের সামনে, দপ্তরের সামনে বিশাল জনসভা করলেন। সেই জনসভায় বিপুল সংখ্যক মানুষ আসলো, যারা সাধারণত কোনো রাজনৈতিক দলের মিটিংয়ে যায় না, সেরকম বহু লোককে আমি দেখলাম জনসভায় এসছে। শুধু তাই না, সেই জনসভায় উদ্বেলিত হয়ে তিনি বললেন যে আমার আরও অনেক কথা আছে, সেটা যদি আপনারা শুনতে চান আগামীকালও আপনারা এখানে আসবেন, এবং আরও ব্যাপকভাবে আসবেন। তাই হলো, দ্বিতীয় দিনও প্রচুর লোক সমাগম হলো, মানুষ তার কথা শুনল। এবং তিনি যেদিন পদত্যাগ করবেন তার আগের রাতে আমাকে প্রধানমন্ত্রীর অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। আমি এই রাত 10টা সাড়ে 10টা তখন বাজে, এবং আওয়ামী সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে তোমার কল্লা উড়িয়ে দেব। তারপর আমি বললাম যে আমি কিভাবে আসব, যানবাহন নাই এই অবস্থায়, যে আসেন, এবং বাসাটা কাছাকাছি ছিল। তো আসলাম, আসার পরে দেখলাম সেখানে বদরুদ্দোজা চৌধুরী আছেন, আরও কেউ কেউ আছেন। তো ওই যে উজ্জ্বল নায়ক সেও ছিল। এক পর্যায়ে সালাম তালুকদার আসলেন, তারপর তিনি আমাদের সবাইকে ডাকলেন। তা আমি প্রশ্ন তুললাম, তখন সেখানে চৌধুরী সাহেব ছিলেন, সালাম তালুকদার সাহেব ছিলেন, ম্যাডাম তো ছিলেনই। তো আমি বললাম যে আগামীকাল যে জনসভা হবে সেই জনসভায় মূল বক্তব্য কী হবে। তখন চৌধুরী সাহেব স্বতঃস্ফূর্তভাবে বললেন আমাদের বক্তব্য হবে রয়ের বিরুদ্ধে। সালাম তালুকদার সাহেবও বললেন আমাদের বক্তব্য হবে রয়ের বিরুদ্ধে এবং রয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে। এবং তখন আমি বললাম যে আমি আমার জবাব পেয়ে গেছি এই, এবং আমি প্রশ্ন করলাম আগামী দিনের সভাকে সংগঠিত করার জন্য কি আয়োজন করা হয়েছে, কারণ আওয়ামী লীগের এই ধ্বংসাত্মক আন্দোলনের মধ্য দিয়ে একটা জনসভা করার তো যথেষ্ট সাহসের একটা ব্যাপার। তো সালাম তালুকদার সাহেব বললেন না, সব যা কিছু করণীয় সেটা আমরা করেছি, সুষ্ঠুভাবেই করেছি, আশা করি জনসভা ভালো হবে। এবং সেই জনসভায় তিনি বক্তৃতা দিলেন, এবং এরপরে নির্বাচন হলো। বিচারপতি হাবিবুর রহমান তখন তত্ত্বাবধায়ক সরকারের এর ফাঁকে একটা ঘটনা, এর মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো জেনারেল নাসিমের অভ্যুত্থান ঘটানোর একটা চেষ্টা হয়েছিল। এবং সেই অভ্যুত্থানের সময় আত্মরক্ষার্থে তিনি রাজধানীর মাঝখানে এসে আপনার তখন এই বিএনপির একটা নির্বাচনী অফিস ছিল, সেখানে উনি আশ্রয় নিলেন, রাতে দাঁত কাটালেন। যাই হোক, সে অনেক কাহিনী বলতে গেলে কিন্তু শেষ হবে না। যাই সেই নির্বাচনী প্রচারণায় তিনি নামলেন, এমনভাবে নামলেন যে অনেক জায়গায় একেবারে একটার পর একটা জনসভা করে যাচ্ছেন, এবং কোনোখানে দেখা যাচ্ছে রাত 3টা পর্যন্ত মানুষজন তার বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করছে। গৃহবধূরা, মহিলারা তারা হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে অন্ধকারের মধ্যে। তিনি পৌঁছালেন, বক্তব্য দিলেন, এবং মানুষ তাতে উজ্জীবিত হলো, উৎসাহিত হলো। এবং এইভাবে ওই রকম একটা প্রতিকূল পরিবেশেও বিএনপি তখন 116টা আসন পেয়েছে, এবং এই 116টা আসন পাওয়া আমাদের ইতিহাসে মানে সংসদে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে বিএনপি অবতীর্ণ হয়েছে। এর পরের ঘটনা অনেক কিছু। তো এর মধ্যে শেষের দিকে এসে 90-এর দশকের 4 দলীয় জোট গঠন হয়েছে, এবং দেশে আবার আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা প্রবল জনমত গড়ে উঠেছে, এবং 4 দলীয় জোট ঐক্যবদ্ধ হওয়াতে
সেই 2001 সালের নির্বাচনে বিএনপি বিপুল ভোটাধিকারে মানে ভোট পেয়ে নির্বাচিত হলো, 2/3 বেশি আপনার আসন পেল। তো এই সময়টাতে এর আগে 91 সালেও তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন, শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছেন, তিনি শিক্ষার জন্য খাদ্য প্রকল্প চালু করেছেন। এর ফলে দেখা গেছে গ্রামাঞ্চলে মেয়েরা স্কুলে ভর্তি হচ্ছে এবং লাইন ধরে স্কুলে যাচ্ছে, এটা করেছেন। তার সময়ই রাজস্ব সংস্কার করা হয়, ভ্যাট পদ্ধতি যেটা করের সেটা চালু করা হয়। আর এর পাশাপাশি 2005 সালে আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আসছিল, সেটা হচ্ছে MFA অর্থাৎ মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট ফেজ আউট করা। সেই সময় যদি সেটা সঠিকভাবে ফেজ আউট করা না যেত তাহলে আমাদের পোশাক শিল্প, গার্মেন্টস সেক্টর টিকতো না। কিন্তু তার নেতৃত্বের ফলে সেই সময় গার্মেন্টস সেক্টর রক্ষা পায় এবং এইখানে গার্মেন্টসের ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক শিল্প স্থাপিত হয়। আর শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা, নৈরাজ্য চলছিল, নকল ইত্যাদি, তো সেটার বিরুদ্ধেও তিনি কঠোর অবস্থান গ্রহণ করেন। আর শিক্ষা বিস্তারের জন্য তিনি যথেষ্ট কর্মসূচি নেন। এছাড়া এই দেশে শিশুদেরকে যে টিকা দেওয়া, ইমিউনাইজেশন, এই প্রকল্পও তিনি চালু করেছেন এবং বাংলাদেশে এই প্রকল্প কিন্তু আপনার খুবই সফল। এবং এরকম একটা দেশে মানুষ ব্যাপকভাবে এইরকম একটা কর্মসূচিতে সাড়া দেবে এটা বিশ্বাস করা যায় না। 2001 সালের পর নানা বিপর্যয় আসলো, বিশেষ করে আমেরিকার টুইন টাওয়ারের ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট তিনি ঘোষণা করলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ, ক্রুজেড, ধর্মযুদ্ধ। এটা বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলল, কারণ বিএনপির তখন অ্যালায়েন্স ছিল জামাতে ইসলামীর সঙ্গে, ইসলামী দলগুলোর সঙ্গে। এটাকে পুঁজি করে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচারণা চালায় এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে একটা সংকট সৃষ্টি করা হয়। এবং এই অজুহাতটা কি? অজুহাতটা হচ্ছে যে পরবর্তী বিচারপতি যিনি, প্রধান বিচারপতি যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, সেটা করা হয়েছে কৌশলে। কারণ বিচারপতিদের বয়স 2 বছর, বয়স মানে তাদের কি বলে পদে থাকার সময় 2002 আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে আসছি স্যার। আমরা স্যার আপনার কাছে একটা প্রশ্ন করব যে স্যার আজকে যে বেগম জিয়া যে অসুস্থ, এই যে অসুস্থতার পিছনে আপনি কাকে দায়ী করবেন স্যার? বেগম জিয়া এখন অসুস্থ। আচ্ছা, যেটা বলছিলাম ওই কথাটা একটু শেষ করি এক লাইনে। সেটা হচ্ছে এরপরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, 1/11 ঘটনা ঘটে, অনেক কিছু হয় এবং বিএনপিকে একেবারে যেটাকে বলে -2 ফর্মুলাকে শেষ পর্যন্ত -1 ফর্মুলায় পরিণত করা হয় এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফখরুদ্দিন মানে মইনুল সরকারের সঙ্গে আপোষ করে, সমঝোতা করে। সমঝোতার মাধ্যমেই তারা কিন্তু নির্বাচনে বিজয়ী হয়। ওইভাবে বিজয়ী হওয়ার কথা ছিল না। এরপরে যেটা আপনি বলছেন, এই সময়ে তার উপর বিপর্যয় নেমে আসে, তার উপর মামলা, দুর্নীতির মামলা ইত্যাদি, যেটার কোনো ভিত্তি ছিল না। তো তিনি মামলা ফেস করেছেন এবং করতে করতে শেষ পর্যন্ত তাকে একটা মিথ্যা মামলায় অভিযুক্ত করা হলো। ইতিমধ্যে তার দ্বিতীয় সন্তান বিদেশের মাটিতে মারা গেলেন। তার লাশ যখন দেশে আসলো, ব্যাপক জনসমাগম হয়েছে তার জানাজায়। সেটাই প্রমাণ করে মানুষ তার উপর আস্থা হারায়নি। এবং এইভাবে আমরা অনেক ঘটনা, ওই 1/11 সরকারের সময় শেষ পর্যন্ত তাকে কারারুদ্ধ করা হয় এবং কারারুদ্ধ করা হয় এইভাবে, পুরনো নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী বেগম খালেদা জিয়া। কল্পনা করা যায়? সমস্ত কারাগারটা জনশূন্য, একটা মাত্র মানুষ। অনেকে বলেন যে তাকে স্লো পয়জনিং, সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় এবং ওখানেই কিন্তু আজকে তিনি যেভাবে অসুস্থ, সেই অসুস্থতার অবস্থাটা তখন তৈরি হয়েছে। সেইটা ওই রকম কারারুদ্ধ অবস্থায় থাকার কারণে হতে পারে, বা যেটা সন্দেহ করা হয় যে হয়তো তার খাদ্যের মধ্য দিয়ে স্লো পয়জনিং করা হয়েছিল, যে কারণে তার লিভার ড্যামেজ হয়েছে এবং তার অন্যান্য অর্গানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তীতে তিনি যে
অসুস্থতায় পড়লেন, যে কারণে এমনকি সেই সরকার তার অসুস্থতার জন্য বিদেশেও চিকিৎসা নিতে তাকে দেয় নাই। অনেক নিষ্ঠুরতা করেছে, অনেক অত্যাচার তার উপর করেছে, অনেক নিপীড়ন তার উপর করেছে, অনেক অবিচার তার উপর করেছে। যাই হোক, তিনি এরপরেও নানাভাবে চিকিৎসা নিয়ে বেঁচে ছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, এই যাত্রা তিনি যে কঠিন রোগে আক্রান্ত হলেন, তার পুরনো রোগগুলি একেবারে চরম আকারে দেখা দিয়েছে এবং অনেকটা উনি সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আছেন। তো আপনি শুরুতে যেটা বলেছিলেন যে আজকে রাত 12টার পর অথবা আগামীকাল প্রত্যুষে তাকে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তো আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ রহমানুর রহিমের কাছে দোয়া করি তাতে আপনার দোয়া করব, প্রার্থনা করব যে আল্লাহ যেন তাকে রোগ মুক্তি দেন, সুস্থ করে দেন, তার জীবন, তার আয়ু বাড়িয়ে দেন এবং তিনি আমাদের মধ্যে অবস্থান করবেন। তার সক্রিয় রাজনীতি করার আর প্রয়োজন নাই। তিনি এই অবস্থান করার মধ্য দিয়ে মাঝে মাঝে জাতিকে সংকট মুহূর্তে দিক নির্দেশনা দিয়ে যাবেন, এটাই আমাদের কাম্য। এবং তিনি অসুস্থ হওয়াতে সারা জাতি, দেশ স্তম্ভিত হয়ে গেছে, সব কিছু থেমে গেছে। হ্যাঁ, এটাই প্রমাণ করে তিনি মানুষের কাছে কত প্রিয় ছিলেন। সুপ্রিয় দর্শক, সময়ের অভাবে আমাদেরকে শেষ করতে হচ্ছে। বেগম জিয়ার জীবনী নিয়ে কথা বলতে অনেক সময় লাগবে, কারণ তিনি ব্যক্তিগতভাবে এমন একটা জায়গায় গেছেন। স্যার বলেছেন যে যতগুলো নির্বাচনে বেগম জিয়া অংশগ্রহণ করেছেন, যেরকম 1991 সালে উনি 5টা সিটে উনি নির্বাচন করেছেন, 96 সালে 5টা সিটে নির্বাচন করেছেন, 2001 সালে 5টা সিটে নির্বাচন করেছেন, 2008 সালে এসে তিনি 3টা সিটে নির্বাচন, প্রতিটা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন, কখনো তিনি পরাজিত হন নাই। এবং তিনি সেই জন্য আপসহীন নেত্রী, সেই জন্যে তিনি আমাদের আজকে জাতীয় নেত্রী। কারণ তিনি সবসময় চিন্তা করেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য তাকে জনগণের সাপোর্ট লাগবে, অন্য কোনো দেশের সাপোর্টে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নাই। এই জায়গায় তিনি আপসহীন এবং আল্লাহ তাকে রোগমুক্ত করুক এই কামনা করে আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।